আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সেভেন শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথেই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ইমরুল আহসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। ৫৪ বছর আগে জীবনের সব মায়া ছেড়ে দেশের জন্য যারা বিলিয়ে দিয়েছিলেন নিজের শেষটুকু, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদদের প্রতি এগিয়ে দেন ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবেন এবং তারা তো আরও অনেক বেশি অভিজ্ঞ আমাদের অনেকের চাই। ৭১ এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। একে একে প্রধান বিচারপতি ও শহীদ পরিবারের সদস্যরাও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলে স্মৃতিসৌধে ঢল নামে অসংখ্য মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। যার যার মতাদর্শ থেকে তারা একটা কথাবার্তা বলে যাচ্ছে, এটা অনৈক্য আমি বলবো না। তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। আমরা যদি ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত, ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না। নানা চড়াই উতরাই পেরিয়ে ৫৪ বছর পূর্ণ করল স্বাধীন বাংলাদেশ। ৫.৫ দশকের পথ চলায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অনেক কিছুরই অপূর্ণতা রয়ে গেছে। তবে ২৪-এর গণ অভ্যুত্থানের পথ ধরে পেছনে সে অপ্রাপ্তি কাটিয়ে বৈষম্যহীন ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠবে দেশে, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। ৪ দিনের সফরে চীন গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ চীনের হাইয়ান বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজবুল ইসলাম এবং হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিউয়ান গাইবো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তার এই সফর। এই সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় ২০২৫ সালের দ্য ব্যুরো ফোরাম ফর এশিয়ান বার্ষিক সম্মেলনে ২৭ মার্চ প্ল্যানেরিতে অংশগ্রহণ করবেন। ২৮ মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সফরে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়ায় এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার দল ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জাতির কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের কথা বলছে। কারণ দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দিবে।
বুধবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ, কারণ তিনি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা বলেননি। আর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের মতো কেউ বিকৃত করুক সেটা কাম্য নয়। পরে বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সামর্থ্যকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, ফ্যাসিবাদ বিরোধী অনেক পক্ষ এখন নতুন করে জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। রাজধানী পল্টনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে স্বাধীনতা দিবসে আলোচনার সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতা যুদ্ধে বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল তা 54 বছরেও পূরণ হয়নি। এ সময় তিনি আরও বলেন, যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত তারাই জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। আর প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দিতে পারবে তখনই জামায়াত ইসলামী তাতে অংশগ্রহণ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল। আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। তারা যে ভাষায় কথা বলতেন, এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রেলপথে আগাম ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে যাত্রীর চাপ বেশি থাকায় ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। অপরদিকে সড়ক পথেও ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। ঈদকে কেন্দ্র করে টিকিটের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ যাত্রীদের। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যান্ত্রিক নগরীর কোলাহল থেকে ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। রেলপথে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে ও শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের 3 স্তরের টিকিট চেকিং পার হয়ে প্ল্যাটফর্মে যেতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সবকিছুই ভালো আছে। অন্যান্যবার যে ধরনের টিকিট কাউন্টারে বা ওইখানে যে ঝামেলাগুলি হয়, এবার সেগুলো আমরা পোহাতে হয়নি। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান যাত্রীরা। একসাথে যাইতেছি, খুব ভালো লাগতেছে। আর ওভারঅল ব্যবস্থাপনা অনেক সুন্দর, বাইরের কোনো মানুষজন নাই, সবাই টিকিট কেটে ঢুকতেছে। এই তো অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে, বাড়িতে যাবো, ঈদ করবো। যাত্রী অনেক চাপ, ভিতরে দাঁড়ায় থাকার জায়গাও নেই। এদিকে আগাম ঈদ যাত্রায় সড়ক পথেও যাত্রী চাপ বাড়ছে। গাবতলী বাস টার্মিনালে গত কয়েকদিনের তুলনায় যাত্রী উপস্থিতি বেশি। মহাসড়কে যানজট এড়াতে কাজ করছে ট্রাফিক পুলিশ। যাত্রীদের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। সবার সাথে দেখা হবে, সবাই একসাথে ঈদ করবো, এটাই তো আনন্দ। খুশিতে আছে যে ঈদে বাড়ি যাব, সবাই একসাথে ঈদ করব। তবে ছুটির দিন হয় তুলনামূলক ভিড় কম বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আর টিকিটের বাড়তি দাম রাখার অভিযোগ যাত্রীদের। কালকে টুকটাক ছিল, এখন আজকে চাপ নাই। আশা করা যায় কালকে সকাল থেকে চাপ হইতে পারে। এবার যেহেতু লং ছুটির কারণে যাত্রী একটু ধীরে ধীরে আসা করছে। ভাড়া হচ্ছে আপনার নরমালের তুলনামূলক একটু বেশি। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়াই থাকার পরে টিকিট পাইছি, কিন্তু 600 টাকা ভাড়া, 400 টাকার জায়গায়। তারা বললো যে এখন নাকি আসার সময় খালি গাড়ি আসতে হয়, তো সেই জন্য আর কি সেটা এখান থেকে মেকআপ করতেছে। আগামী 2-1 দিনের মধ্যেই ভিড় বাড়বে বলে প্রত্যাশা বাস মালিকদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর।
রাজধানীর শপিং মলে এখন তিল ধারণের ঠাঁই নেই। ক্রেতা বিক্রেতাদের ঠাসাঠাসিতে সরগরম ঈদ বাজার। এবারের ঈদের দীর্ঘ ছুটির উচ্ছ্বাসের আভাস মিলছে এখনই। একদিকে দীর্ঘ ছুটিতে প্রিয়জনের কাছে যাওয়ার আনন্দ, অন্যদিকে প্রিয়জনকে সাজাতে এত তোড়জোড়। দিনভর শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত বেশিরভাগ নগরবাসী। সাদরিনা খন্দকারের রিপোর্ট। মানুষের হই হুল্লোড়, দরদামের বাকবিতণ্ডা আর গরম সব মিলিয়ে রাজধানীর ফুটপাত থেকে শপিং মল সবখানেই ঈদের কেনাকাটার এমন চিত্র। স্বাধীনতা দিবস কেনাকাটায় যুক্ত করেছে আরেকটি ছুটির দিন। তাই তো সকাল থেকেই পছন্দের কেনাকাটার শেষটা সেরে নিতে দোকানে দোকানে ভিড় ক্রেতাদের। বাড়ি ফেরার আগে তাই এই দিনটাতে সবটা সেরে নিতে চাইছেন। এখনো দেখা হচ্ছে আর কি, এখনো কেনাকাটা হয়নি। দেখি যদি ভালো লাগে অবশ্যই কিনবো। আমার টুইন বেবি আছে, টুইন বেবি কাপড় চোপড় কিনছি। আর ছেলে কাপড় চোপড় কেনা হয়ে গেছে। আর বাবার জন্য আর ভাইয়ের জন্য, ওনাদের জন্য পাঞ্জাবি কেনাকাটা হলো। আমার জন্য কেনাকাটা হয় নাই, সো আমার মেয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার মেয়ের হাজবেন্ডের জন্য কেনাকাটা করেছি। বাট আর আসছে মেয়ের জন্য কেনাকাটা করার জন্য। এবার আগের বছরের তুলনায় সারা রমজান জুড়ে ক্রেতা সমাগম কম থাকলেও ছুটির দিনগুলোতেই ক্রেতাদের ভিড় বাড়ে। তাই ছুটির দিনে বেচা বিক্রি ভালোই চলছে বলে জানান ব্যবসায়ীরা। নিউ মার্কেটে কাস্টমারও আছে, বেচা কেনা আছে মোটামুটি। আর শুক্রবারের দিন তো আশা করি ভালোই হবে। আরো হয়তো অনেকে দেশে চলে যাবে কেনাকাটা করে। আজকে আমাদের এই বেচা কিনে শেষ করতে হবে, অল্প ঢাকা শহর পুরোই খালি। আমরা আশা করতেছি আল্লাহর মধ্যে বেচা কেনা হবে, কারণ আপনি আজকে বুধবার, শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার আল্লাহর মধ্যে বেচা কেনা ভালো হবে। শপিংয়ের এই ব্যস্ততা ঈদের আমেজকে আরো বাড়িয়ে তুলবে। চলবে চাঁদ রাত পর্যন্ত। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান পুনর্লিখন এবং গণপরিষদ নির্বাচন ছাড়া যে সংস্কারের জন্য ২৪-এর ছাত্র জনতা জীবন দিয়েছে তা সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর স্কাউটনে মাসব্যাপী নাগরিক পার্টির গণ ইফতারে তিনি বলেন, ৭১ সালের স্বাধীনতা অর্জন করলেও সাম্য এবং বৈষম্যহীন দেশ করতে সংস্কার প্রয়োজন। বিজয়নগরে শ্রমভবন প্রাঙ্গণে বিকেলে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং শ্রমিকদের বকেয়া বেতন এবং পূর্ণ বোনাসের দাবিতে এবং শ্রমিক আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে। একই দাবিতে বিকেল ৪টায় সমাবেশ করে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদ হটানোর পরও শ্রমিক এবং মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, যা স্বাধীনতা দিবসে লজ্জার। অবিলম্বে শ্রমিকদের পাওনা মিটিয়ে মালিকদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। যদি ২৪-এর অভ্যুত্থান না ঘটতো তাহলে আমরা ৭১-এর যে বাংলাদেশ পেতে চেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা চিরতরে হারিয়ে ফেলতাম। ঠিক ঠিক। বাংলাদেশে যে বিদেশি শক্তিগুলো সক্রিয় ছিল, বিশেষত বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সকল পলিসিকে যেভাবে ভারত রাষ্ট্রের কাছে বেচে দেওয়ার ডিল চক্রান্ত করা হয়েছিল, সেই চক্রান্তের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল ২৪-এর গণ অভ্যুত্থান। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামী ব্যালট রেভলিউশনে তরুণদের জয় হবে। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে, তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সে পার্লামেন্টের পথে অগ্রসর হবে। বুধবার সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজ মেহার উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত ইফতারের মাহফিলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে মসজিদের ইমাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগ তাদের একমাত্র শত্রু। এখন তাদের লড়াই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়ায়। নির্বাচন কমিশন আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে তা বাতিল করার দাবি জানান তিনি। বাংলাদেশে যে আগামীর যে ব্যালট রেগুলেশন হবে, সেই রেগুলেশনে তরুণদের জয় জয় জয়কার হবে। এই পার্লামেন্টে যাওয়ার পথে যেই কোনো পক্ষ, গোষ্ঠীর দল বা বাহিনী বাধাগ্রস্ত সৃষ্টি করবে, তরুণরা নিজেদের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে। এবং ইনশাল্লাহ আমরা আরো দৃঢ় চিত্তে বলতে চাই, আমরা পার্লামেন্টে যাবই যাব।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছে গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি দেওয়া রফতানি পরিসংখ্যান থেকে জানা গেছে 2023 সালে সারা বিশ্ব থেকে $81 বিলিয়ন বেশি পোশাক আমদানি করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানি করেছে $7.25 বিলিয়ন পোশাক, যা মোট আমদানির 8.89%। প্রায় একই হারে আমদানি হয়েছে 2024 সালেও। গত বছর বাংলাদেশ থেকে $7.4 বিলিয়ন পণ্য রফতানি করে যুক্তরাষ্ট্র, যা দেশটির করা মোট আমদানি 8.85%। সংগঠনটির পরিচালক মহিউদ্দিন রুবেল জানিয়েছেন, গ্যাস, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং সরকারি নীতি সহায়তা দিলে রফতানি আরও বাড়ানো সম্ভব। কমপ্লায়েন্স থেকে শুরু করে গ্রিন ইনিশিয়েটিভ থেকে শুরু করে লেবার রাইটসের জায়গাগুলোতে আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং এই জায়গাগুলোতে আমরা কাজ করেছি। সো ডেফিনেটলি সেটার একটা রেজাল্ট, লং টার্ম রেজাল্ট কিন্তু আমরা এখন আস্তে আস্তে পাচ্ছি, এবং যেহেতু ওদের ইকোনমি বেটার হচ্ছে, ওদের সেলস বাড়ছে, অবভিয়াসলি সেটার রেজাল্ট সামনের দিনে আমরা আরো বেশি পাবো বা দেখতে পাবো বলে মনে করি। প্রবাসের খবর। কুয়ালালামপুর মহানগর এবং বিএনপি মালয়েশিয়া ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কাইসার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের চৌকিটের কাওয়ালা ফুড রেস্টুরেন্টে এক দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুয়ালালামপুর মহানগর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক রাফি নূর আফসারের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা দাতোশ্রী শহীদুল্লাহ শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতো মোহাম্মদ আরিফুল আরিফ মিল্লাত। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান সুমন, প্রচার সম্পাদক ইকবাল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা লাভলি আক্তার, চৌকির শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন, সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন সহ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের 45টি শাখা কমিটির বিএনপির নেতৃবৃন্দ। ইফতার পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মক্কা প্রাদেশিক বিএনপির আওতাধীন মা আবতা অঞ্চল কমিটির উদ্যোগে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কা মা আবদা অঞ্চল বিএনপির সভাপতি রশিদ আহমেদের সভাপতিত্বে এবং মোহাম্মদ ফাহাদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি এবং কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। প্রধান বক্তা ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জহির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মক্কা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন, কক্সবাজার জেলা শ্রমিক দলের সহ সভাপতি মোহাম্মদ আলমগীর, কামাল খান, সাইফুল খান, ফরিদুল, দেলোয়ার হোসেন, হারুনা রশিদ, আনোয়ার হোসেন, সৈয়দ আলম, লেদু মিয়া, মোহাম্মদ আলম, সিকান্দার, হেফজাতুর রহমান, বেলাল উদ্দিন, রায়হান উদ্দিন, মামুনুর রশিদ, রশিদ আহমেদ, হাফেজ দিদার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মালয়েশিয়া শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কাইসার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের হোটেল আলমাস সিটির বলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহ আলম বিন সিরাজের সভাপতিত্বে ও যুবদল মালয়েশিয়া শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার মোহাম্মদ ফারুক হোসেনের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নাসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ইমন আলী। ইফতার পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা এবং শ্রমিক দল মালয়েশিয়ার প্রয়াত সাবেক সভাপতি জোবায়ের আহমেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সৌদি আরবের মক্কায় সেহরি এবং দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম। এনটিভি সৌদি আরব মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কার স্থানীয় একটি হোটেলে ফোরামের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মক্কা যুবদলের সহ সভাপতি SM নজরুল কবির রুবেলের উপস্থাপনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এবং সাতকারিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব। প্রধান বক্তা ছিলেন মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী,
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহি। রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মক্কা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম হিমু, সাবের আহমেদ, নুরুল হক, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ করিম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সার্বিক স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শনিবার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতানের ভিআইপি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, কল্যাণকর রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সংগঠনের মালয়েশিয়া শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান মাহফুজের সভাপতিত্বে ওমর ফারুক সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য, মাহাসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম। ইফতার পূর্বে সকল মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়ার স্বনামধন্য কোম্পানি সুপার সাকুরা এসডিএন বিএইচডি। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শনিবার রাজধানী কুয়ালালামপুরের জালান কেলাং লামার 5 তারকা হোটেল পিয়ারল বয়েন্ট বলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সুপার সাকুরা এসডিএন বিএইচডির ম্যানেজিং ডিরেক্টর ঢাকার ধামরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান আলোচক হিসেবে ইসলামিক আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মিসবাহ হাসান। এ সময় কোম্পানির জেনারেল ম্যানেজার তাহমিনা আক্তার জ্যোতি সহ কোম্পানির কর্মকর্তা এবং কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়। সবশেষে রাফেল জয় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল। ভারত থেকে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। অভিষেক হামজার দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়েছে সবার, প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয়রা। তবে মাঠের বাইরে যেসব বিভ্রাটে পড়তে হয়েছে বাংলাদেশকে, নভেম্বরে দেশের মাটিতে পরের লেগেই তা ভারতীয় দলকে ফিরিয়ে দিতে চান বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান। তুলে নিতে চান মূল্যবান 3 পয়েন্ট। নিলয় মজুমদারের রিপোর্ট। ফরোয়ার্ডদের ব্যর্থতায় দারুণ খেলেও 1 পয়েন্ট নিয়ে ঢাকায় ফিরতে হয়েছে বাংলাদেশকে। পুরো মাঠ জুড়ে হামজা দারুণ খেললেও তার পুরো সুবিধা নিতে পারেননি রাকিব জনিরা। তবে নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিতীয় লেগে দলে বেশ কিছু পরিবর্তনে ইঙ্গিত দিলেন দলের ম্যানেজার। আমাদের ওই সময় লিগের পরবর্তী সময়ের আরেকটা মৌসুমে শুরু হবে, তখন হয়তো আরও অনেক নতুন নতুন খেলোয়াড় প্লাস এবং যারা আছে তারাও একটা ভালো পারফরমেন্স থাকবে। দেশে ফিরেই ফুটবলাররা যোগ দেবেন নিজ নিজ দলের ক্যাম্পে। তবে খুব বেশি সময় দেশে থাকছেন না হামজা। বৃহস্পতিবারই ফিরে যাবেন ইংল্যান্ডে। জুনে আবার আন্তর্জাতিক বিরতির জন্য দেশে ফেরার আগে হামজা তার ফুটবল শৈলীতে মুগ্ধ করে গেলেন প্রতিপক্ষকেও। হামজার ইনক্লুশনটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমি মনে করি যে শুধু আমাদের এখানে না, আমাদের এই সাউথ কন্টিনেন্টের যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি এটা এই সাবকন্টিনেন্টের জন্য একটা ভালো দিক হয়েছে যে এরকম মানের ফুটবলার আসলে হয়তো ভবিষ্যতে এই অঞ্চলের ফুটবলে ডেভেলপ হবে। শিলংয়ে অনুশীলনটা মনমতো হয়নি বাংলাদেশের। পুরো সময় জুড়ে সফরকারীদের অসহযোগিতা করেছেন স্বাগতিকরা। নভেম্বরে দ্বিতীয় লেগে ভারতের বিপক্ষেও একই পথে হাঁটতে চায় বাফুফে। ওদের যে এলজিএস যারা আছে, যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওর থেকে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। 2-3 দিন পর তামিমকে বাসায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তামিম ইকবালের চাচা আকরাম খান। বর্তমানে তামিম আছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। পরিকল্পনা আছে দেশের বাইরে নিয়ে যাওয়ারও।
ডাক্তারের সাথে আলাপ হয়েছে, তো আল্লাহর রহমতে ও যদি আরো 2-3 দিন এইভাবে থাকে, এখন যে কন্ডিশনে আছে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারবো। এবং দেশের বাইরে নেওয়ার কোনো সেটা এখন আপাতত আমরা এখানে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, যে আপনার রিং লাগানো হয়ে গেছে, বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না আর কি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।